হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অরেঞ্জ একাডেমি। তো এখানে আমরা এবিটি এর টেস্ট পেপার মাধ্যমিক মেনলি শর্ট কোয়েশ্চেন যেগুলো সম্ভব, 1 নম্বরের যে কোয়েশ্চেন গুলো মেনলি সেগুলো আমরা সলভ করাচ্ছি। ভবিষ্যতে চেষ্টা করব 2 নম্বরের কোয়েশ্চেন সলভ করার, বা আর তার থেকেও বড় যেগুলো আমরা পরে যখন টাইম পাবো তখন সেগুলো করব। তো এই মুহূর্তে যেটা হচ্ছে, শর্ট কোয়েশ্চেন গুলোই সলভ করানো হচ্ছে। তোমরা অলরেডি একটা এপিসোড দেখে নিয়েছো, যেখানে প্রথম শুরু হয়েছে হিস্ট্রি থেকে। নেক্সট আজকে আছি আমি লাইফ সায়েন্স নিয়ে। লাইফ সায়েন্সের প্রথম যে পেজটা স্টার্ট হচ্ছে 38, সেখান থেকে আমরা সলভ করা স্টার্ট করব। তো দেরি না করে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, বিভাগ ক, 1.1। নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে অথবা সাড়া প্রদানে ভূমিকা নেয়, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, বা এটি এক ধরনের শক্তি। তো কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে সাড়া প্রদানে ভূমিকা নেয়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1.2। মানবদেহে মেনিনজেসের ভূমিকা হলো মস্তিষ্ককে পুষ্টিরস সরবরাহ করে, সুষুম্না কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে, মস্তিষ্কের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে এবং সুষুম্না কাণ্ডের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে। মেনিনজেস আমরা জানি সুষুম্না কাণ্ডের পর্দা, তো সেটার কাজ হচ্ছে সুষুম্না কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করা। কোয়েশ্চেন নাম্বার 3। নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও শকের সন্ধি। হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল। বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষায় সহায়ক। এর মধ্যে 1, 2, 3, 4 যে 4টে অপশন রয়েছে, তার মধ্যে যে কোনো দুটো ঠিক। কোনটা কোনটা? এখানে আরো 4টে অপশন দেওয়া রয়েছে। 1 ও 2 ঠিক, না 2 ও 3, না 1 ও 3, না 3 ও 4। কোনটা কোনটা ঠিক হবে এখানে? বি, অর্থাৎ 2 ও 3 ঠিক। কি কি আছে? হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল ফ্লুইড, এটা আমরা জানি। বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। এই দুটো পয়েন্ট ঠিক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1.4। যে নিউক্লিওটাইডটি ডিএনএ এর উপাদান নয় সেটি কোনটি? এসপিএ, এসপিটি, এসপিইউ, এসপিসি। কোনটা আনসার হবে? এসপিইউ, অর্থাৎ সুগার ফসফেট এবং ইউরাসিল। ইউরাসিল থাকে আরএনএ তে, ডিএনএ তে থাকে না। নেক্সট হচ্ছে সঠিক ক্রমটি নির্বাচন করো। রেণুধর উদ্ভিদ, সেখান থেকে রেণু, সেখান থেকে প্রোথালাস এবং সেখান থেকে জাইগোট। অপশন এ। অপশন বি, জাইগোট, সেখান থেকে রেণু, সেখান থেকে রেণুধর উদ্ভিদ এবং তারপর প্রোথালাস। অপশন সি, রেণু, প্রোথালাস, জাইগোট, রেণুধর উদ্ভিদ। অপশন ডি, প্রোথালাস, রেণু, রেণুধর উদ্ভিদ, জাইগোট। এখানে সঠিক কোনটা হবে? প্রথমটা, অর্থাৎ রেণুধর উদ্ভিদ হচ্ছে, সেখান থেকে রেণু হচ্ছে, সেখান থেকে প্রোথালাস হচ্ছে এবং সেখান থেকে জাইগোট হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন 1.6। বেম তন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় কোন ক্ষেত্রে? শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময়, না মসের রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরির সময়, প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণকালে, নাকি ইস্টের বংশবিস্তার কালে? এটার উত্তর হবে বেম তন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় ইস্টের বংশবিস্তার কালে। নেক্সট, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম থাকবে,
সমসমস্ত ক্রোমোজোমে একই চরিত্রের জন্য দুটি অ্যালিলই একই রকম হয়, সমসমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়, নাকি জীবের বংশানুক্রমে শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়? আনসার হবে সমসমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1.8। নেক্সট কোয়েশ্চেন, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা কত পার্সেন্ট হবে? 25%, 50%, 75%, নাকি 100%? There is a chance of 50%, অর্থাৎ স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে 50%। নেক্সট কোয়েশ্চেন 1.9। কোনটি ডিম্বাণুকে সূচিত করে? 22A plus Y, 44A plus X, 44A plus XX, অথবা N? আনসার, ডিম্বাণুকে সূচিত করে N। 1.10। নগ্ন জিন আসলে কি? নগ্ন জিন আসলে অপশন এ ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, মিশ্র প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড বিহীন কোয়াসার্ভেট। নগ্ন জিন আসলে কি? নগ্ন জিন আসলে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। 1.11। অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে সেটি কোনটি? 1 নম্বর, না 2 নম্বর, না 3 নম্বর আঙুল, না 4 নম্বর আঙুল? কোয়েশ্চেন নাম্বার 11। অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে সেটি হলো 3 নম্বর আঙুল। কোয়েশ্চেন নাম্বার 1.12। কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা, গিনিপিগের সিকাম, পাঁচ পাখির ডানা, মানুষের কর্ণছত্রের পেশি। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? গিনিপিগের সিকাম, যেটা এখন ওদের সেইভাবে কাজে লাগে না বা ব্যবহৃত হয় না, যে কারণে নিষ্ক্রিয় অঙ্গ বলে ধরা হয়। বাদবাকি এখানে যে কটি রয়েছে, ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা বা বাজ পাখির ডানা বা মানুষের কর্ণছত্রের পেশি, প্রত্যেকটারই সক্রিয়ভাবে কাজ করে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো কলসপত্রী, না ম্যাগনোলিয়া নীলগিরিকা, না একশৃঙ্গ গন্ডার, না ওরাং ওটাং? 1.13। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো ম্যাগনোলিয়া নীলগিরিকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1.14। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো কোনটি? অপশন আছে কচুরিপানা, সর্পগন্ধা, পার্থেনিয়াম, ল্যান্টানা কামারা। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তি হয়েছে এরকম উদ্ভিদ হচ্ছে সর্পগন্ধা। নেক্সট কোয়েশ্চেন, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে? এটা আমরা জানি, খুব সহজ। ব্ল্যাকফুট ডিজিজ ঘটে জলদূষণের জন্য। এখানে চারটি অপশন আছে, জল, বায়ু, মাটি, শব্দ। তো ব্ল্যাকফুট ডিজিজ ঘটে জলদূষণের জন্য। তো প্রথম যে একের দাগের মানে বিভাগ ক এর ছিল 15টা কোয়েশ্চেন, সেগুলো আমরা অলরেডি সলভ করলাম। নেক্সট আমরা চলে যাব বিভাগ খ, যেখানে 26টা প্রশ্ন থেকে 21টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি এখানে 26টাই সলভ করাবো। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ আছে। একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় কে? অ্যাকশন। আমরা জানি, খুব ইজি। একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় অ্যাকশন। ক্রোমোজোমের কোন অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে? ক্রোমোজোমের টেলোমিয়ার, অর্থাৎ ক্রোমাটিডের একদম শেষের দিকের যে অংশ, যেটাকে আমরা টেলোমিয়ার বলি,
মানে ক্রোমাটিডের ক্রোমোজোমের যে ক্রোমাটিড সিস্টার গুলো রয়েছে তার যে একদম শেষের অংশ টেলোমিয়ার, সেখানে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। নেক্সট হচ্ছে উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় কোন হরমোন ব্যবহার করা হয়ে থাকে, মানে ড্যাশ হরমোন ব্যবহার করা হয়ে থাকে। উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় সাধারণত অক্সিন হরমোন ব্যবহার করা হয়। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে সার্কোমেয়ার পেশি থাকে। ঠিক আছে। জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি কি দেশ, মানে ড্যাশ দেশ। জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি বায়োডাইভার্সিটি আমরা পড়েছি, ডাইভার্স দেশ। সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। সিকিমের কোথায় রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে? না কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে। সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। নেক্সট আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। পরপর এগুলো দুয়ের দাগের মধ্যেই চলছে। প্রথম প্রশ্ন, সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। এটা ঠিক না ভুল? এটা একদমই ভুল। সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় এরকম কোনো ব্যাপার নেই। হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। সঠিক না ভুল? সঠিক। হিস্টোন প্রোটিন ইউজুয়ালি ক্ষারীয় প্রকৃতিরই হয়। নেক্সট হচ্ছে একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে। একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে। ফলস, অর্থাৎ মিথ্যা। কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকারকে জিনোটাইপ বলে। একদমই না। কোন জীবের জিন গঠিত, মানে জিন থেকে যে সমস্ত বৈশিষ্ট্য, জেনেটিক বৈশিষ্ট্য যেগুলো আছে সেটাকে জিনোটাইপ বলে। কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক বহিঃপ্রকাশ যেটা হয়, বাইরে থেকে আমরা যেগুলো দেখতে পাই সেটাকে ফেনোটাইপ বলে। তাহলে এটা হচ্ছে ভুল। নেক্সট 2.11 ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন। একদমই তাই। অর্থাৎ জিরাফের গলা লম্বা হওয়ার কারণ হচ্ছে যাতে ওরা নিচের দিকের গাছপালার পাতার সংখ্যা কমে যাওয়ার কারণে উপর থেকে যাতে পাতা পেতে পারে বা গাছ মানে খাদ্য সংগ্রহ করতে পারে, সেই সুবিধার্থে তাদের গলা লম্বা হয়েছে। তো এটা প্রকৃতির সাথে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার এবং এটাকে ডারউইনের তত্ত্ব অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন বলা হচ্ছে। সঠিক। নেক্সট 2.12 মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে না। ভুল। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। যে কোনো ছটি করতে বলেছে, সবগুলোই আমরা করব। দেখা যাক প্রশ্ন কি কি আছে। একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো। ইউজুয়ালি এটাকে ফটোট্রপিক চলন বলে, যে আলোর দিকে বেঁকে যাচ্ছে, খোলা জানালায় রাখার কারণে আলো পাচ্ছে এবং আলোর দিকে বেঁকছে। এখানে কোন হরমোনের ভূমিকা আছে? দ্যাট ইজ অক্সিন। অক্সিন গাছের অন্ধকার দিকের কোষগুলিতে বেশি জমা হয় এবং সেই কোষগুলির দীর্ঘায়ন বৃদ্ধি করে। তার ফলে অন্ধকার পাশের কোষ বেশি প্রসারিত হয় এবং গাছের মানে জানলার যে আলোর উৎস সেই দিকে বেঁকে যায়। ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়াও, নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হরমোন যদি অন্তঃক্ষরা গ্রন্থি হয় তাহলে ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি, মানে ড্যাশ ইস টু বহিঃক্ষরা গ্রন্থি।
অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন এবং আমরা জানি বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে উৎসেচক বা এনজাইম। তাহলে হরমোন ইজ টু অন্তঃক্ষরা গ্রন্থি, উৎসেচক ইজ টু বহিঃক্ষরা গ্রন্থি। নেক্সট কোয়েশ্চেন 2.21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম। কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটি হচ্ছে টেলোমিয়ার অর্থাৎ শেষ প্রান্ত। নেক্সট 2.22 নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি বিষয় অপর বিষয়টির অন্তর্গত এবং সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। এখানে দেখতে হবে কোন তিনটের মধ্যে মিল আছে, অর্থাৎ কোন তিনটে একই ধরনের এবং একটা আলাদা। হ্রাস বিভাজন আমরা দেখি সাধারণত মিওসিসের ক্ষেত্রে। ক্রসিং ওভারও মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে হয়। তাহলে মিওসিস, হ্রাস বিভাজন, ক্রসিং ওভার তিনটেই একই গ্রুপে আসছে এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। এর সাথে কোষ বিভাজনের সাথে কোনো সম্পর্ক নেই, মানে হ্রাস বিভাজন হোক বা মিওসিস হোক বা ক্রসিং ওভার হোক, এর সাথে এই তিনটে পদ্ধতির কোনোটির সাথেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক এর কোনো মিল বা কানেকশন নেই। তাহলে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি বিষয় অপরটির অন্তর্গত? না হ্রাস বিভাজন, মিওসিস এবং ক্রসিং ওভার, এই তিনটে একসাথে। নেক্সট 2.23 কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? পরিব্যাক্ত পরাগযোগ বা ক্রস পলিনেশন। পরিব্যাক্ত পরাগযোগ বা ক্রস পলিনেশন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন। মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে তিনটি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়। গ্যাসগুলির নাম উল্লেখ করো। কোন কোন গ্যাস মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে এই অনুপাতে 2:2:1 অনুপাতে নেওয়া হয়? গ্যাসগুলি হচ্ছে হাইড্রোজেন, মিথেন এবং অ্যামোনিয়া, H2, CH4 এবং NH3। এই তিনটে গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়। প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, দ্বিতীয়টা হচ্ছে মিথেন, তৃতীয়টা হচ্ছে অ্যামোনিয়া। নেক্সট 2.25 বিসদৃশ শব্দটি বেছে লেখো। চারটে দিয়েছে, তার মধ্যে কোনটা ম্যাচ হবে না? জাতীয় উদ্যান, বটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল না বায়োস্ফিয়ার রিজার্ভ? জাতীয় উদ্যান, বটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই চারটে শব্দটির মধ্যে কোন শব্দটি বিসদৃশ? এখানে উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কেন? বায়োস্ফিয়ার রিজার্ভ এমন একটি সংরক্ষিত অঞ্চল যেখানে জীববৈচিত্র্য রক্ষা করা হয়, তার সাথে সাথে গবেষণা বা পরিবেশগত স্থায়িত্ব বজায় রাখার জন্য বিভিন্ন কাজ করা হয়। মানে বায়োস্ফিয়ার রিজার্ভে বিভিন্ন রকম সায়েন্টিফিক গবেষণা চলে, বাট বাকি যেগুলো বায়োস্ফিয়ার রিজার্ভে বাস্তুতন্ত্র বা উদ্ভিদ প্রাণীর বিভিন্ন প্রজাতি সংরক্ষিত করে রাখা হয়। বাকি যে বিকল্পগুলো জাতীয় উদ্যান বা বটানিক্যাল গার্ডেন বা সংরক্ষিত বনাঞ্চল, এগুলো কিছু নির্দিষ্ট উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন 2.26 সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? এটা তোমাদের একদমই নিজেদের আইডিয়া থেকে লিখতে হতো। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? এখানে অনেক কিছু হতে পারে, অনেকগুলো অপশন আছে, অনেক রকমের অসুবিধা হতে পারে। যেমন প্রথম হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য যদি ধ্বংস হয়, ম্যানগ্রোভ অরণ্যের কাজ হচ্ছে তার যে শিকড়গুলো, শক্ত শিকড়ের মাধ্যমে সে উপকূল ধরে রেখেছে। তো প্রথম হচ্ছে উপকূল নষ্ট হয়ে যাবে।
উপকূল এলাকাগুলোই আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করবে এবং সেখান থেকে আমরা যে সমভূমি অঞ্চলে যে নিশ্চিন্তে রয়েছি আমাদের ঝড়ঝাপটা কম লাগছে, কারণ ম্যানগ্রোভ অরণ্য সেই যে কোনো বড় ঝড় বা সেই সমস্ত আহ, যেগুলো সমুদ্র উপকূল অঞ্চলে ঝাঁপটে পড়ছে সেগুলো থেকে আমাদেরকে অনেকটা রক্ষা করছে। তো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের প্রভাব তাহলে বাড়বে যদি ম্যানগ্রোভ অরণ্য নষ্ট হয়ে যায়, কারণ ম্যানগ্রোভ অরণ্য প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে, যেটা সমুদ্রে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের ধাক্কাটাকে কমিয়ে দেয়, যে কারণে সেগুলো সমতল অঞ্চলে এসে অতটা আঘাত করতে পারে না। তো নেক্সট পয়েন্ট হচ্ছে নদী এবং সমুদ্রের ক্ষয় বৃদ্ধি। অর্থাৎ প্রথমে যেটা আমি বললাম যে ম্যানগ্রোভের যে শিকড় সেটা মাটিকে ধরে রাখে, ভূমিক্ষয় রোধ করে। তো এই অরণ্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে উপকূল এলাকাগুলি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, মানে দ্রুত নষ্ট হতে থাকবে, পাড় ভাঙতে থাকবে এবং আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। নেক্সট হচ্ছে জীববৈচিত্র্যের ক্ষতি, কারণ ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে নিজস্ব সেখানকার কিছু জীববৈচিত্র্য আছে, বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, অন্যান্য বিভিন্ন প্রজাতির আবাসস্থল রয়েছে। তো এই ম্যানগ্রোভ অরণ্য যদি ধ্বংস হয় তাহলে সেগুলো ক্ষয়ক্ষতির মুখে পড়বে এবং আস্তে আস্তে বিলুপ্তির পথে যাবে। নেক্সট হচ্ছে লবণাক্ততা বাড়বে। ম্যানগ্রোভ অরণ্য মাটির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে। তো ম্যানগ্রোভ অরণ্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে উপকূল অঞ্চলের যে মানে সামুদ্রিক লবণ মানে সমুদ্রের জল বা ওই দিকের উপকূলের জল যে পরিমাণ লবণাক্ত হয়, আমাদের স্বাভাবিক যে মিষ্টি পানীয় জল সেই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে কার্বন নিঃসরণ বৃদ্ধি পাবে। ম্যানগ্রোভ অরণ্য বায়ুমণ্ডলের হিউজ পলিউশন, কার্বন ডাই অক্সাইড, গ্রিন হাউস গ্যাস, এগুলোকে অ্যাবসর্ব করে নেয়। তো অরণ্য যদি ধ্বংস হয়ে যায়, ম্যানগ্রোভ অরণ্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়বে এবং জলবায়ু পরিবর্তন হবে, আবহাওয়া পরিবর্তন হবে এবং সমস্যা প্রচন্ড বাড়বে, যেগুলো ক্রমশ বাড়ছে আরো। সব থেকে বড় কথা, মানব বসতি এবং জীবিকা। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে আমরা জানি সুন্দরবন অঞ্চলে বহু মানুষের অনেক ধরনের জীবিকা রয়েছে, মধু সংগ্রহ করা, মৎস্য চাষ বা উপকূলবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের জীবিকা রয়েছে, মেনলি মৎস্য শিকার করা যেটা। তো সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, সেখানকার যে মানুষরা রয়েছে তাদের জীবনযাত্রা চালানোটা মুশকিল হয়ে পড়বে, তাদের জীবিকা এবং জীবনযাত্রা দুটোই ঝুঁকিতে পড়বে এবং তাদের নিরাপত্তা নষ্ট হবে। তো আমরা যদি এতগুলো পয়েন্টের মধ্যে যে কোনো একটা বা দুটো পয়েন্ট লিখতে পারি, যেহেতু 1 নম্বরের প্রশ্ন এটা, মেইনলি হচ্ছে উপকূল অঞ্চল বিভিন্ন রকম ভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাবে যদি ম্যানগ্রোভ অরণ্য নষ্ট হয়ে যায়। তো এটাই আপাতত আমরা 2.26 অর্থাৎ শর্ট কোয়েশ্চেন যা যা ছিল সেটা কমপ্লিট করলাম। নেক্সট আমরা আসবো নেক্সট পেজ যেটা রয়েছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স স্টার্ট করব। তো পরবর্তী ভিডিওতে আসছে সেটা। আপাতত আজকে শর্ট কোয়েশ্চেন যতগুলো ছিল সেটা কভার করা হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্র্যাকটিস করতে থাকো, একদম দেরি করবে না। চলো টাটা।